কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। নমস্কার শ্রোতা বন্ধুরা, বং ভুতুরে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের প্রথম পর্ব, নিমডাঙ্গার অভিশাপ। চার বন্ধু বহু বছর পর দেখা করে ঠিক করে ঘুরতে যাবে এবং মাঝপথে প্রাকৃতিক দুর্যোগের দরুন তারা একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা বাকিদের সাথে গল্প করে। কিন্তু তারা সবাই জানেও না যে প্রতিটা বন্ধুর জীবনেই কতটা ভয়ের ঘটনা ঘটে গেছে। সেই গল্পগুলোই আপনাদের জন্য থাকবে। গল্পের সূত্রধার হিসেবে রয়েছি আমি ইন্দ্রনীল। গল্পের নির্দেশনায় নির্মাল্য, কথক কুন্তল এবং অন্যান্য চরিত্রে অভিজিৎ, প্রীতম, বুবাই, সৌরভ, বাল্মীকি, ইন্দ্রনীল, অধ্যায়, রূপাঞ্জনা, তৃষা, বর্ণালী, সায়ক, বর্ষা এবং নির্মাল্য। গল্পের শ্রুতি নাট্যরূপ করেছে অনিমেষ, সাউন্ড ডিজাইনে সায়ক চট্টোপাধ্যায় এবং পোস্টার ডিজাইনে সূর্য। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের প্রথম পর্ব, নিমডাঙ্গার অভিশাপ। প্রায় 7 বছর পর দেখা সকলের সাথে। মাঝের দিনগুলো যে ঠিক কিভাবে কেটেছিল তা ওরাই জানে। কলেজ, তারপর হন্যে হয়ে একটা চাকরি খোঁজা, কোনো মতে একটা চাকরি পেয়ে গিয়ে সেই চাকরিতেই মাথা গলিয়ে ঢুকে পড়া। সেই যে একটা চাকরিতে ঢুকে পড়া, তারপর থেকে সেই ঘড়ির কাঁটার মতো বন্দি জীবন। সকাল 10টা 5টার ডিউটি, কোনো ছুটি নেই জীবনে। অফিসের পরে এসেও রোজই প্রায় কাজ থাকে, কাজ শেষ হয় না, রাতে ঠিকমতো ঘুমটাও হয় না। সকালের দিকে চোখ জুড়ে ঘুম নামলেও মোবাইল অ্যালার্মটা তীব্র চিৎকার করে ঘুম ভাঙিয়ে দেয়। তারপরেই রোজকারের মতন একই জীবন। জীবনটা কেমন যেন কম্পিউটারের মতো যান্ত্রিক হয়ে গিয়েছিল সববার একসাথেই। সারাক্ষণ কান মাথার পাশে খটখট করে বেজে চলত কম্পিউটারের কিবোর্ডের শব্দ। মুক্ত পাখির মতো উঠতে চাইলেও কাঁচের জানলাটায় আটকে পড়ে ছটফট করার মতোই হাঁপাচ্ছিল তারা। তারপর এক মুঠো শান্তি খুঁজতেই সবাই যুক্ত হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই সবার বন্ধু, এই ছিল গ্রুপটার নাম। এই গ্রুপটার আসল বিশেষত্ব হলো সমস্ত কর্পোরেট সেক্টর চাকরি করা মানুষদের দিন শেষে এক মুঠো হলেও শান্তি দেওয়া। এই গ্রুপে বেশিরভাগটাই ব্যাচেলার ছেলে। মূলত মেয়েদের ইচ্ছে করেই রাখা হয়নি, তাদের জন্য আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে সবাই সবার সাথে গল্প করে, কথা বলে, সবাই সবার নিজের সমস্যাগুলো বলে। বসের চোখ রাঙানি নিয়ে সারা দিনের পরিশ্রমের পরেও বাড়িতে এসে টিউশন পড়ানো, কারোর বা হাট বাজার করা, তারপরেও সংসারে ধার দেনা বেরিয়েই চলে। ওই কটা নামমাত্র পয়সা দিয়ে কিছুই কাজের কাজ হয় না। মাসের শেষে হাতে নিজের জন্য খরচ করার মতো আর কিছুই পড়ে থাকে না। এই সবাই সবার বন্ধু এই গ্রুপ থেকেই পরিচয় হয় এই চারজনের। পরিচয় অবশ্য অনেক আগেই ছিল, কিন্তু মাঝে অনেকটা সময় কাজের চাপে আর যোগাযোগ রাখা হয়নি। চার বন্ধু বলতে তন্ময়, অতনু, শুভ আর রাকিব। চারজনে একই কলেজ থেকে একই সময় পাশ করেছে, কিন্তু তারপরে আর যোগাযোগ রাখা হয়নি কারোর সাথে কারোরই। তাদের কলেজে পড়ার সময় অবশ্যই আজকের মতো এত রমরমে ফোন, সোশ্যাল মিডিয়ার এমন রগরগানিটা ছিল না। হয়তো বাড়িতেই একটা করে ফোন থাকতো সকলের, তাতেই যা কাজ হয়। তাই সে সময় কারোর নম্বরও আর নেওয়া হয়নি। পরে ফেসবুক, ইনস্টাগ্রামে অসংখ্য অপরিচিত মুখের মাঝে আর পরিচিত মুখেরা নজরে আসেনি। সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে যাওয়ার পরে এই গ্রুপ আবার যেন চারজনকে
এক সূত্রে বেঁধে দিল। একে অপরের সাথে কথা হলো, তারপরে পুরনো স্মৃতি রচনা। একসাথে কলেজের খুনসুটি করা, একসাথে সারা রাত জেগে পড়াশোনা করা হোস্টেলে, হেঁটে ঘুরে বেড়ানো কলেজ স্ট্রিট, কফি হাউস, কলকাতা শহর, অলিগলি, প্রথম প্রেমিকাকে চিঠি পাঠানো, মন খারাপ, বিচ্ছেদ, হোস্টেলের ছাদে কান্না, আরও কত কিছুরই না সাক্ষী এই বন্ধুত্বগুলোর সাথে ছিল। এতদিন পর সবাই সবাইকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠায় একদিন রোববার বিকেলে সবাই সবার মতো গেট টুগেদার আয়োজন করা হলো। সবাই সমস্ত চিন্তাভাবনা, স্ট্রেস, সমস্ত কিছু ফেলে রেখে সেই বন্ধুত্বের টানে ছুটে এলো এই জগাইদার তেলে ভাজার দোকানে। একে অপরকে দেখতে পেয়ে সবাই অনেক দিন পর ভীষণ খুশি। বারবার কলেজ ক্যান্টিন, কলেজ হোস্টেলের সেই রঙিন দিনগুলোর কথা মনে করছিল ওরা। তন্ময় হাঁক ছেড়ে জগাইদার উদ্দেশ্যে বলল, জগাইদা, আরো কটা করে বেগুনি ছাড়ো ডুবু ডুবু তেলে, বেশ কচমচে খেতে হয়েছে কিন্তু। বেড়ে বানিয়েছো তো জগাইদা? জগাইদা তার খৈনি খাওয়া দাঁত এক প্রস্থ বের করে বলল, হ্যাঁ, তোমরা গপ্প করো না, চিন্তা নেই, আমি একেবারে মচমচে করে বানাচ্ছি। তারপরেই জগাইদা অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বলল, এই কি গো, মাখা হলো? জগাইদার দোকানটা গড়ে উঠেছে একেবারে জোড়া বটতলার সামনে। জোড়া বটতলার সামনে গ্রহরাজ মন্দিরের পাশে টিনের ছাউনি দিয়ে তৈরি এই দোকান। দুটো টিমটিমে হলুদ রঙের আলো আর পরপর দুটো বেঞ্চি পেতে সাজানো হয়েছে দোকানটা। দোকানের মালিক জগাইদা আর ওর স্ত্রী। দুজনেরই বয়স 50 পেরিয়েছে। মুখের ভিতরে আঁকিবুকি কাটা বয়সের চিহ্ন, আর চুলের পাক দেখে অবশ্য তাই আন্দাজ করাও যাচ্ছে। ওরা চারজনে ইচ্ছে করেই শহরের কোনো বড় রেস্টুরেন্টে কিংবা বারে যায়নি, বরং ইচ্ছে করেই একটু শহর থেকে দূরে মফস্বল এলাকাকেই বেছে নিয়েছিল এই আড্ডা আর গল্প করার জন্য। এর মধ্যে তন্ময়ের বাড়ি ছিল মফস্বলের দিকে। দিনহাটা রেল স্টেশন থেকে নেমে একটু ভিতরে গেলেই তন্ময়দের বাড়ি। আর এই বাজারেই বিকেল হলে জগাইদা বসে তার তেলে ভাজা নিয়ে। খুব যে বিক্রি বাটা হয় তাও বলা যাবে না, কিন্তু বৃষ্টির দিনে সন্ধ্যায় অথবা কোনো পুজো পার্বণে জগাইদার দোকানে একটাও তেলে ভাজার পড়ে থাকে না। তাও বলছি কি ভাই, বহুদিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, একটা ছোট্ট প্ল্যান করলে কেমন হয় বল দেখিনি। তন্ময় চায় একখানা চুমুক দিয়ে বলল, তাও কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি রাকিব। এই সামনে পুজো আসছে, এরপরে আর ছুটি পাওয়া যাবে না, যা নিতে হবে এই মাসের মধ্যে নিতে হবে। তাছাড়াও আমাদের আর ব্যাচেলার লাইফ কদিন। এই তো আমার বাড়ি থেকে রোজই চাপ দেয় বিয়ের জন্য। এই ফাল্গুনেই আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। তার আগে একবার ব্যাচেলার লাইফে ঘুরে না নিলে জীবনে অনেক কিছু মিস করবো বলে মনে হবে, বুঝলি? তাহলে কি বাঙালির ঘুরতে যাওয়া মানে ওই দীঘা, না হয় দার্জিলিং? না না, দীঘা দার্জিলিং বাদ দিয়ে অন্য কোনো জায়গায় হোক না। দেখ ভাই, তোদের মতো আমার আবার ওসব গার্লফ্রেন্ডের ঝামেলা নেই যে কোনো কিছুর জন্য আমায় পারমিশন নিতে হবে। তোরা যেখানে বলবি সেখানেই যাব। কোথাও যাবি? দেখ, অফিস থেকে হয়তো 3-4 দিনের বেশি ছুটি দেবে না, ওই খুব বেশি হলে হয়তো 1 সপ্তাহ ম্যানেজ করা যেতে পারে। 1 সপ্তাহে ভালোই ঘোরা হবে, তবে ওই দীঘা দার্জিলিং ঘুরতে যাওয়ার আর ইচ্ছা নেই। ঘুরতে গেলে এবার যেতে হবে বেশ একটা রহস্যময় অ্যাডভেঞ্চারাস জায়গায়, বুঝলি? তাহলে চল অ্যামাজন ফরেস্টে। একেবারে বিপদ সংকুল, রহস্যময়, অজানা সবই পাবি। অ্যামাজন যাওয়ার দরকার নেই, আমাদের পশ্চিমবাংলাতে এরকম অনেক জায়গা রয়েছে যা ওইসবের চেয়েও ঢের ভয়ানক। দূরের ঘাস অমন ঘনই লাগে। তাই এমন জায়গার নাম বল দেখি, আমরাও যাব। আমার এক মামু চাকরি করতো সুন্দরবনের দিকে, তবে সেটা অবশ্য বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি হবে। আমার মামুই আমায় বলেছিল ওখানে নাকি একটা বেশ ভালো জায়গা রয়েছে, বন জঙ্গলে ঘেরা, একেবারে জঙ্গলের মধ্যে রিসর্ট টাইপের। ভাগ্য ভালো থাকলে হরিণ, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলতে পারে। আর সবচেয়ে ভালো বিষয় হলো ব্যালকনির সামনে থেকে দেখা যাবে পাশের নদী, তাতে আবারও ঘড়িয়াল, কুমির। মামু এখন ওখানে চাকরি করে না, অন্য কোনো জায়গায় চাকরি পেয়ে গেছে বলে, তবে মাঝে মাঝে বাড়িতে এসে ওই জঙ্গলের ঘটনা গল্প সব বলতো। দারুণ জায়গা কিন্তু। আরে বাস,
কি বললি ভাই, হেভি জায়গা তো। ইন্টারেস্টিং। ব্যাচেলার ট্রাভেলিং তো এমনই হওয়া উচিত। বউ বাচ্চা নিয়ে তো দীঘা, পুরী, দার্জিলিং, মানে ওই দীপুদা তো দিব্যি যাওয়া যায়, কিন্তু এমন বন জঙ্গলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে রাত কাটানোর মজাই কো চড় হে ভাই লোক। তোরা সবাই যদি রেডি থাকিস তাহলে আমিও ম্যানেজ করে নিতে পারবো অফিসে। তাছাড়া আমার এই বছরে বেশ কয়েকটা ছুটিও পাওনা রয়েছে। আমি বললে আমার মামু সেই সব কিছু রেডি করে দেবে কথা বলে, সেই বিষয়ে চাপ নেই। সবাই মিলে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তার 1 সপ্তাহের মধ্যেই ছুটি ম্যানেজ করে একেবারে তল্পি তল্পা গুছিয়ে সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ল ভ্রমণের উদ্দেশ্যে। সকাল সকাল একবারে বনগা লোকাল ধরে সোজা তরঙ্গিনী ঘাট, তারপর নৌকা করে প্রায় 3 ঘন্টা যাওয়ার পর পূর্বে মনিরুল্লাপুর গ্রাম। কিন্তু মুশকিল বাঁধল তরঙ্গিনী ঘাটে পৌঁছাবার পরে। বিগত 2 দিন ধরে সারা পশ্চিম বাংলায় শুরু হয়েছে বৃষ্টি, আর তারই জেরে রাস্তাঘাট একেবারে প্যাচ প্যাচে পিচ্ছিল কাদামাটি মাখা। মোবাইলের আবহাওয়া বিভাগেও দেখিয়েছে সপ্তাহব্যাপী ভীষণ বৃষ্টি। কিন্তু কি আর করা যাবে, টিকিট কাটা হয়ে গেছে, রুম বুক হয়ে গেছে, এমনকি অফিসের ছুটিগুলোও নেওয়া হয়ে গেছে। অগত্যা তরঙ্গিনী ঘাট অবধি পৌঁছতে কোনো রকম সমস্যা না হলেও তরঙ্গিনী ঘাটে পৌঁছানোর পর থেকে শুরু হয় সমস্যা। আকাশ ঘোর কালো হতে থাকে, একটা সময় দুপুরকেও ঘোর সন্ধ্যা বলে মনে হতে থাকে। নৌকায় যে মাঝি ছিল সে বলল, আরে এ জোয়ার আসবে এখানে, আন্ধারে নৌকা নিয়ে যাইলে ফেরোনে তো মুশকিল হইবা। আপনারা বিবি ঘাটে নাইমা যাইবেন, ওখান থেকে সোজা হাইটলে মনিরুল্লাপুর। এ কি, তুমি যদি আমাদের না নিয়ে যাও তাহলে আমরা পৌঁছবো কি করে এত দূর? আমরা না হয় তোমাকে বেশি পয়সা দেব। কি কন? এই হাসান কোনো টেকার লোভ করে না। আল্লাহর দোয়াতে যেই কদিন আছি একটু ভালো কইরা বউ বিবি নিয়ে ঘর করতে পারলেই হইব। আমি ঘরে না ফেললি ঘরে জোয়ান বিবি আছে, 4টি পোলা মাইয়ারে নিয়েছে কি করবা? আপনারা যাইন না বাবু, আপনারা ওই আইলে মুশকিল হবে আমারই। এ পথে কোনো ডর নাই, বাঘ কুমির কিছু আইছে না, আপনারা যান। অবশেষে একেবারে বনবিবি ঘাটে নামিয়ে তড়িঘড়ি মাঝি ভাই চলে গেল। এ যা অবস্থা এক্ষুনি বৃষ্টি নামলো বলে, তাছাড়া চারপাশ যেভাবে অন্ধকার হয়ে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না। এবার কি করব আমরা? এটা একেবারে ধ্যারে গোবিন্দপুর ধরনের গ্রাম যা মনে হচ্ছে। একটা লোকের টিকিটা অবধি দেখা যাচ্ছে না। আচ্ছা, হোটেল থেকে তো বলেছিল গাড়ি পাঠাবে, গাড়ি কি এখানে আসতে বললে হয় না? আচ্ছা দাঁড়া, একবার গুগল ম্যাপটা খুলি, যদি কিছু দিশা পাই। তন্ময় ফোন বার করে গুগল ম্যাপটা খোলে। ম্যাপ অনুযায়ী এখান থেকে তাদের রিসর্ট 8 কিলোমিটার, অতএব এখানে যে গাড়ি আসবে না সেটা জানা কথা। চল চল আস্তে আস্তে হাঁটা লাগাই, অ্যাটলিস্ট যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ। সেই মতোই সবাই মিলে কাঁধে ব্যাগটা নিয়ে পায়ে হেঁটে পথ চলতে শুরু করলো। চারপাশ কালো মেঘে ঢাকা। ঘড়িতে এখন বিকেল 5টা 25, কিন্তু মাঝরাত বলে খুব সহজেই চালিয়ে দেওয়া যাবে। বনবিবি ঘাটের দুপাশে ঘন গাছের ঝোপ জঙ্গল, মাঝে মিঠো সরু পথ কিশোরী মেয়ের সিঁথির মতো বেঁকে এঁকে বেঁকে চলে গেছে সামনে। ম্যাপে দেওয়া নির্দেশ অনুসারে তারা সবাই মিলেই সেই পথ ধরেই চলতে থাকে। ভাই, এ তো একেবারে রহস্য অ্যাডভেঞ্চার, পুরো কাকাবাবু সন্ত টাইপ ফিলিংস আসছে। তা আমরা তো চেয়েছিলাম এটাই, একেবারে থ্রিলিং ব্যাপার আছে বস। ক্রমেই ঘন ঘন ডাকতে লাগলো মেঘ। বনের ঘনত্ব আরো বেড়ে গেল। মাঝে মাঝে কোনো অজানা পাখি তারস্বরে ডেকে ওঠে, আবার নিমেষে মিশে যাচ্ছে বাতাসের গভীর আধারে। এই কলকাতায় বসে কালো মেঘের ডাক আর সুন্দরবনের একেবারে অজগণ্ড গ্রামের কালো মেঘের বজ্রপাত, দুটো যে কত বড় ফারাক তারা এবার বুঝতে পারল। কোথাও একটা আলোর ব্যবস্থা নেই, থাকলেও হয়তো এই বিদ্যুতের চমকানির কারণে সেগুলো বন্ধ করা হয়েছে। গুগল ম্যাপ খুলে আবার ভালোভাবে দেখল তন্ময়, এখনো 5 কিলোমিটার। আর তখনই একেবারে একসাথে সকলের মোবাইল নেটওয়ার্ক হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। জাস্ট সালা, কি হলো রে? নেটওয়ার্ক নেই তো? এ কি, আমারও তো নেটওয়ার্ক উড়ে গেল হঠাৎই।
বাকি দুজনেও বলল তাদের নেটওয়ার্ক উড়ে যাওয়ার কথা। বুঝতে পারে তারা যে এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কোথাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এমন সময় জোরে জোরে বাতাস বইতে থাকে। উন্মত্ত মাতালের মতো দুই দিক থেকে সজোরে মাথা দোলাতে থাকে সমস্ত গাছগাছালির দল। উড়ে যাওয়া ধুলো চোখে মুখে অনাধিকারভাবে প্রবেশ করে। কান ফাটানো বাজ পড়ার শব্দে সবাই ছিটকে যায় এদিক ওদিক, আর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ ভাই, কোনো মাথা গোজার জায়গা খোঁজ রে শিগগির। সামনে কটা বাড়িঘর দেখা যাচ্ছে, চল এই চল রে। হ্যাঁ, টর্চ জেলে খুঁজি চল। ওই সামনে বাড়ি আছে মনে হয়, দরকার হলে এখানে কোনো একটা বাড়িতে রাতটা কাটিয়ে নেব। ওরা চারজন সামনে এগিয়ে যেতে থাকে। আরও একবার বিদ্যুতের আলোতে দেখা যায় একটা বহু পুরনো দিনের বাড়ি। বেশ বড় বাড়ি, তবে বেশিরভাগটাই ভাঙা পলেস্তরা খসে পড়েছে। সামনে বড় বারান্দা, তাতে কোনো দরজা নেই। এই বাড়িটায় মাথা গোজার মতো জায়গা আছে, প্রাণী বাঁচতে চাইলে এক্ষুনি চল। ওরা সবাই মিলে সামনে কয়েকটা কাঁটা গাছের ঝোপ ছিল, সেগুলোকে কোনো মতে সরিয়ে ভেতরে প্রবেশ করে। বড় বড় স্তম্ভের মাঝে ভাঙাচোরা দালান, বেশিরভাগই খসে পড়েছে, তবে ঘরের ভিতরে যাওয়ার দরজাটা অক্ষত। এই বাড়িতে যে কেউই থাকে না সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। যে হারে বৃষ্টি নেমেছে আর দেরি করিসনি, গিয়ে চল মাথাটা বাঁচাই আগে। সবাই মিলে তড়িঘড়ি গিয়ে উঠে পড়ল সেই দালানের ওপর। তারপর ব্যাগের থেকে প্রয়োজনীয় মাফিক রুমাল তোয়ালে দিয়ে গা হাত পা মুছে নিল। মোবাইলে টর্চ জ্বালিয়ে চারপাশে সাপ ব্যাঙের আস্তানা ভালো করে দেখে নিয়ে তারপরে বসল ওরা। বহুদিনের পুরনো বাড়ি মনে হচ্ছে, সাপ ব্যাঙের ভয় তো রয়েছেই। মোটামুটি 4-5টা দেখলাম। এই জায়গাটা খুব একটা খারাপ নয় মনে হচ্ছে, অন্তত এখন আমাদের যা পরিস্থিতি। একটুকু যে মাথা গোঁজার একটা ঠাঁই পেয়েছি, এই ঠের। আমি ভাবছি এতটা পথ আসলাম, কিন্তু আশেপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। তার উপর একটা ঘরও চোখে পড়েনি, দেখেছিস? একমাত্র এই পুরনো বাড়িটা ছাড়া আর কোনো ঘরও কিন্তু নজরে আসছে না। বাড়ির গঠনশৈলী দেখে মনে হচ্ছে বেশ বড় কোনো জমিদার বংশের বাড়ি। ওহ বাবা, মাথাটা বড্ড ধরেছে। এই একটা সিগারেট বের করতে একটু। সবাই এক একটা করে সিগারেট ধরিয়ে তাতে টান দিল। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে লাগলো ধীরে ধীরে। এবার তাহলে কি করবি সারা রাত ধরে? এরকমভাবে আমরা 4টে প্রাণীতে মিলে বসে বসে কি করবো? হ্যাঁ, ফোনে নেটওয়ার্ক নেই যে আমরা কানেক্ট করতে পারবো? আচ্ছা, আমরা কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে বসে বসে কয়েকটা ভূতের গল্প করতে পারি। ভূত? ওরে বাবা, এই ঝড় বৃষ্টির রাতে এমন অন্ধকারে পুরো বাড়িতে বসে ভূতের গল্প কিন্তু জমবে মাইরি। তাছাড়া একবার আমার সাথেও যা ঘটনা ঘটেছিল। লোকে কিন্তু বলে ভূত নেই ভূত নেই, তবে আমার সাথেও কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে ভূতে বিশ্বাস করতে আমিও বাধ্য হই। আমারও কিন্তু ঝুলিতে অনেকগুলো ভৌতিক শোনা গল্প, আবার নিজের সাথে ঘটে যাওয়ার গল্প কিছু রয়েছে। এই বৃষ্টির রাতে কিন্তু সময়টা বেশ ভালোভাবেই কেটে যাবে গল্প শুনতে শুনতে। হ্যাঁ কি ভাই, কি বলিস? তাহলে কয়েকদিন আগেই আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা দিয়েই শুরু করছি। সবাই মিলে সম্মিলিত স্বরে সম্মতি জানালে অতনু গল্প বলতে শুরু করলো। আমি তখন সবে একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে ঢুকেছি। প্রথম কোম্পানিতে অফিসের হাত বদল হওয়াতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কর্মচারীদের। তাই নতুন চাকরি নিয়ে এলাম নিমডাঙ্গা গ্রামে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যা কাজ, খাস কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লাম বাইকে করে সোজা নিমডাঙ্গার উদ্দেশ্যে। কিন্তু এই পথেই আমার সাথে যা ঘটেছিল, উফ, আমার সারা শরীরের লোম এখনো খাড়া হয়ে যায় সে কথা ভাবলে। মনে হয় এত বিজ্ঞান বইয়ের পাতার পর পাতা পড়ে কি করলাম। বিশ্বাস কর তোরা, এই পৃথিবীতে এমন অনেক কিছু হয় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সেই দিন বেলা 12টা নাগাদ বের হলাম নিমডাঙ্গার উদ্দেশ্যে। নিমডাঙ্গার আগে একজন ডাক্তারবাবু বসেন। মোটামুটি 4-5টা গ্রামের সমস্ত রোগীর একমাত্র ভরসা ওই ডাক্তার। সব রকম টুকিটাকি চিকিৎসার জন্য তার নাম ছিল বিখ্যাত। আমাকে কাজ দেওয়া হয়েছিল
ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধের নাম লেখানোর জন্য, মানে ওই ওষুধটা যেন ডাক্তারবাবু তার রোগীর প্রেসক্রিপশনে লেখেন। কিন্তু কপাল খারাপ, মাঝ রাস্তায় গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। প্রায় অনেকটা রাস্তা গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসে দোকানে সারিয়ে নিই। তারপর গাড়ি করে নিমডাঙ্গায় পৌঁছাতে বেশ বিকেল হয়ে যায় আমার। ডাক্তারখানাতে খুব ভিড় ছিল, তাই সমস্ত রোগীর দেখানো হয়ে যাওয়ার পরে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে বের হতে হতে প্রায় সন্ধ্যা নেমে যায়। বাইরে বেরিয়ে দেখি আকাশ কখন যেন কালো মেঘে ঢেকে গেছে। মুষলধারে বৃষ্টি নামবে এখনই। নিজেকেই নিজে গাল দিলাম কয়েকবার। সত্যি কেন যে এত দেরি করলাম? কথাগুলো ভাবতে ভাবতেই চড়বড়িয়ে বৃষ্টি নেমে এলো। মুষলধারে এক নাগাড়ে হয়ে যাচ্ছিল বৃষ্টি, সাথে মাঝে মাঝে ঝোড়ো ঠান্ডা বাতাস বইছিল। ব্যাগ হাতড়ে দেখলাম সেখানে রেনকোটটা আমার নেই। তখন মনে হলো মা অনেকবার বলে এই বর্ষার সময় রেনকোটটা সব সময় সাথে রাখতে, কিন্তু মায়ের কোনো কথা শুনিনি। এখন ভালো পোশাক যদি ভিজে যায় তবে কালও আবার ডিউটি রয়েছে ভেবে প্রায় আধ ঘন্টা সময় মতো বসে রইলাম ডাক্তারখানায়। তারপরে বৃষ্টি একটু হালকা কমলে বেরিয়ে পড়লাম। রাস্তা কাদায় প্যাঁচ প্যাঁচে হয়ে আছে। প্যান্টের কিছুটা অংশ উপরে গুটিয়ে তারপর বাইক স্টার্ট দিয়ে এগোচ্ছি। নিমডাঙ্গা গ্রামটা ছিল অনেকটা ভিতরে শহরের তুলনায়। তার উপর অমন বৃষ্টিটাতে ফাঁকা শুনশান পথ। একটা কুকুরকেও আমি সেই রাস্তায় সেদিন দেখতে পাইনি। আমার মনে হচ্ছিল আমি যেন ক্রমেই কোনো গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি। পথ শেষ হতে চাইছিল না। ফোনের গুগল ম্যাপটা ওপেন করতেই একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছিল। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার নেশায় নিদেন পক্ষে শহরের উপকণ্ঠে কিছু না হোক অন্তত একটা হোটেল ভাড়া করে রাতটুকু কাটিয়ে দিতে পারলেই হতো আমার। তাই মোবাইল ফোন অফ করে নিজেই ওই রাস্তা ধরলাম। রাস্তাটা থেকে খুব তাড়াতাড়ি শহরের উপকণ্ঠে পৌঁছে যাওয়া দেখাচ্ছিল, কিন্তু সেই রাস্তায় প্রবেশ করতেই আমার সারা শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি বাইক চালাতে পারছিলাম না। আমার কেমন যেন হাত পা কাঁপছিল। হঠাৎ করে শরীর খারাপ হয়েছে ভেবে সকালে খান দশেক লুচি খাওয়াকে দোষ দিলাম, কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই ছিল। সচরাচর আমি যে কত বড় পেটুক সেটা তোরা জানিস। তাছাড়া তখন বাইরে কাজকর্ম করতে হতো, বাইরে বাইরে খেতাম বেশি, কখনো এমন অ্যাসিডিটি হয়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে শরীরটা ক্রমশ ভারী হয়ে যেতে থাকে আমার। আমি আর পারছিলাম না। একটা বাড়িতে দাঁড়িয়ে একটু জল না খেলে শরীর আর পারছিল না বলে আশেপাশের বাড়ি খুঁজছিলাম হন্তদন্ত হয়ে। সামান্য এগোতেই সামনে বেশ কয়েকটা মাটির বাড়ি নজরে এলো। সেই বাড়িগুলো সবই ছিল একই রকম দেখতে। মাথায় চালা, মাটির ঘর, সামনে অনেক বড় উঠোন। প্রায় সবকটা ঘরেই লম্ফ চলছে। রাতটা থাকার আশায় এবং কিছুটা জল পাওয়ার আশাতে আমি একটা বাড়ির সামনে গাড়িটাকে দাঁড় করালাম। কয়েকবার ডাকলাম দরজার সামনে গিয়ে, কেউ আছেন? আছেন কেউ ঘরে? কেউ কি আছেন? শুনছেন? বেশ কয়েকবার ডাকার পরেও কোনো শব্দ এলো না ওপাশ থেকে। চারপাশে তাকিয়ে শব্দ শুনতে পেলাম, মানুষের কথাবার্তার অস্পষ্ট শব্দ। কিন্তু কি আশ্চর্য, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি স্পষ্ট শুনলাম কয়েকটা বাচ্চাদের সমস্বরে পড়াশোনা করার শব্দ। আমি আরও সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা ঘর, তাতে সমস্ত উপকরণ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা একটা রান্নাঘর, তাতে উনুন জ্বলছে গনগনে। তারপর সেই রান্নাঘর থেকে কতগুলো বউ মেয়েদের কথা বলার শব্দ আসছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম এখানে মানুষ বসবাস করছে, কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না। আমার মাথা কাজ করছিল না, গলা শুকিয়ে গিয়েছিল। তার উপর এই ঘটনায় গলার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল আরও। সামনে একটা পুরনো দিনের কুঁজো দেখতে পেলাম, তাতে পরিষ্কার টলটলে জল দেখে 7-5 না ভেবে পাশে থাকা ঘটি থেকে ঢক ঢক করে জল খেয়ে নিলাম। আমি কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছিলাম না।
ভাবলাম এই বাড়িতে হয়তো সমস্যা, তাই আমি পাশে আরও একটা বাড়িতে ঢুকলাম পরীক্ষা করতে। কিন্তু না, সেইখানেও এক জিনিস, শুধু একটা নয়, পরপর কয়েকটা বাড়িতে সেই একই দৃশ্য। আমি এবার এসে প্রবেশ করলাম আরও একটা বাড়িতে। সে বাড়িটা ছিল বড়, অনেকটা আজকালকার দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ির মতো। এক পা করে ঘরে ঢুকলাম। বড় সিংহ দরজার মাথার ওপর একটা সিংহ মুন্ডু বসানো, তবে অবশ্য পাথরের। বাড়ির ভিতরেও ছিল রাজকীয় ঐশ্বর্য। আমি স্পষ্ট শুনলাম একজন লোকের গলা, তা দামোদর, তোমাকে সমস্ত খাজনা আদায়ের জন্য পাঠানো হলো, আর তুমি কিনা খালি হাতে ফিরে এলে? অন্য আরও একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, আগে কি করব কর্তা, মানুষের এত কষ্ট। দয়াল ঘোষের ওই মেয়েটার বিয়ে দিতে গিয়ে বাড়ির 8 কোটি অবধি বেচে দিয়েছে ওরা। এটা বলিস না দামোদর যে তুই জমিদারের অধীনে কাজ করিস। আমার খটকা লাগলো। জমিদার বাড়ি, খাজনা, কি এসব? আমি দেখতে পাচ্ছিলাম আমার সামনে পুরনো দিনের জমিদার বাড়ির মতো বড় বাড়ি, সামনে একটা চৌকি পাতা, তাতে ঘরঘরা নল রাখা, একটু দূরে একটা কুস্তি রাখা, তাতে যাবতীয় সব উপাদান রাখা, ভারী বল, ডাম্বেলের মতো অনেক জিনিস। যেন চোখের সামনে ইতিহাস দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল ইতিহাসের থেকে একটা পাতা কেউ ছিঁড়িয়ে আমার সামনে রেখেছে। জমিদার বাড়িতে সুন্দর নাচমহল, ভাড়ার ঘর, গোলা ভরা ধান, সব ছিল সেখানে। সমস্ত মানুষের কাজের টুকিটাকি শব্দ, কথাবার্তা সব ছিল, কেবল মানুষ ছিল না। আমি সত্যি কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না। একটা বসার ছোট্ট টুলে বসলাম আমি। মোবাইল বের করতেই দেখি না, একেবারে কোনো রকম নেটওয়ার্ক নেই। এমনকি নতুন কেনা ফোন, যেটার কোনো সমস্যা ছিল না একটু আগে অবধিও, সেই ফোনটাও কাজ করা বন্ধ করে দিয়েছে আশ্চর্যভাবে। আমি ভেবেছিলাম ছবি তুলব মোবাইলে, কিন্তু কিছুতেই সেটা করা গেল না। আমার শরীরটা মনে হলো আরও ভারী হয়ে গেছে। মাথা নিচু করে কতক্ষণ যে বসেছি জানি না। এতগুলো ঘটনা পরপর ঘটায় আমি খুব ক্লান্ত ছিলাম। বসে থেকেই কখন দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল আমার খেয়াল নেই। হঠাৎ কিছু গান বাজনার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে চারপাশে তাকিয়ে নিয়ে আমার বর্তমান অবস্থা বুঝতে তখন বেশ কিছুক্ষণ সময় লাগলো। উঠে গিয়ে সামনে এগিয়ে গেলাম শব্দের উৎস লক্ষ্য করে। তবে এবার আমি আগে থেকেই জানতাম, এবারও আমি কাউকে দেখতে পাবো না চোখের সামনে। সামনে সামান্য এগোতেই একটা আলোক উজ্জ্বল ঘর নজরে এলো। মনে পড়ল এ বাড়িতে ঢোকার সময় এই ঘর আমার চোখে পড়েছিল, কিন্তু এই ঘর তখন এতটা আলোক উজ্জ্বল ছিল না। এখন এই ঘর সেজে উঠেছে স্বর্গীয় সাজে। ঘরে প্রবেশ করতেই তাজ্জব বনে যেতে বাধ্য হলাম বটে। কি অপূর্ব সাজ! মাথার উপর ঝাড়বাতি ঝুলছে, দেওয়ালে দেশি বিদেশি কত রকমের সাজসজ্জা, দামি কার্পেট পাতা ঘরে। সারা ঘরে একটা সুগন্ধি ছড়িয়ে রয়েছে, সম্ভবত কস্তুরী মৃগনাভির গন্ধ এটা। সামনের উঁচু টেবিলে থরে থরে সাজানো কত রকমের খাবারের পদ, পানীয়, মাদকদ্রব্য। বেশ কতগুলো পুরুষ ও মহিলার সম্মিলিত কথার শব্দ কানে আসছিল আমার। আমি সেই ঘরের একেবারে কোনায় একটা টুলের ওপর বসে পড়লাম। তারপরেই শুরু হলো নূপুরের শব্দ আর তবলা, তানপুরা সহ আরও অনেক কিছু বাদ্যযন্ত্রের শব্দ, আর একটা সুরেলা কণ্ঠে গেয়ে ওঠা একজন রমণীর গান। চটুল জাতীয় গান বলেই মনে হলো আমার। গানের তালে তালে পুরুষ কণ্ঠগুলোর কথাও স্পষ্ট শোনা যাচ্ছিল। বুঝতে পারলাম এতদিনের সমস্ত পড়ে আসা ইতিহাস, টিভিতে দেখা সিনেমার শ্রুতিনাট্য রূপ দেখছি আমি। কেউ যেন সুন্দর করে লিখেছে স্ক্রিপ্টগুলো। গানের মাঝেই হঠাৎ আরও একজন মহিলার গলা পেলাম। শুধু গলার শব্দ নয়, চিৎকার করে কান্না করার আওয়াজ। বুঝতে চেষ্টা করলাম
কি হলো ব্যাপারটা? মহিলাটি চিৎকার করে বলছিল, জমিদার রাখাল রাজা রায় নিজের পাপ সামনে আসবে একদিন, আসবেই। জমিদার রাখাল রাজা রায়। চোখের পলকে সমস্ত গান বাজনা নৃত্যের জলসা থেমে গেল। মহিলাটির কথা আবার শোনা গেল, জমিদার শুনে রাখো, এ পাপের শাস্তি এ বাড়ি নয়, এ গোটা গ্রামের সবাইকে ভোগ করতে হবে। আমি আবার একটা ভারী পুরুষ কণ্ঠ শুনতে পেলাম, কে আছিস? এই মেয়েটা এখানে এলো কি করে? প্রহরীগুলো কি নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য রাখা হয়েছে? না জমিদার বাবু, এই মেয়েকে ধরে রাখা গেল না। কি অদ্ভুত জোর! মেয়েটা এবার কান্না থামিয়ে জোরে হেসে উঠল। জমিদার, জমিদার রাখাল রাজা রায়, একদিন এই জলসা ঘরে আমায় মণিরত্ন খচিত পোশাকে তুমি বসিয়ে রেখেছিলে, আর আজ বলছো এ ঘর আমার নয়। তোদের বললাম না এই মেয়েকে বের করে দে ঘাড় ধাক্কা দিয়ে। কয়েকজনের মিলিত প্রচেষ্টাতে মেয়েটাকে বের করে দেওয়া হলো বুঝতে পারলাম। তবুও নিচ থেকে মনে হচ্ছিল মেয়েটার অস্পষ্ট কথার শব্দ, কান্নার শব্দ। মনে মনে ভাবলাম লোকজন হয়তো খুব একটা ভুল বলে না। সত্যি জমিদার বাড়ির আনাচে কানাচে ইটের পাথরের দেওয়ালে প্রচুর অজানা ইতিহাস লুকিয়ে আছে। জলসা বন্ধ হয়ে গেছে। জমিদার বাড়ি তো কখনো ঘুরিনি, তাই একবার ইতিহাস দেখব বলে বাড়িটা ঘুরে দেখার লোভ সামলে রাখতে পারলাম না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। দেওয়ালে টাঙিয়ে রাখা কত রকমের ছবি, ঘরের চারপাশে শৌখিন কত রকমের জিনিস, ঝাড়বাতি লণ্ঠনের সাথে ঘরের চার কোনায় রাখা কাঁচের তৈরি লণ্ঠনের মতো জিনিস, তাতে মোমবাতি রাখা আছে আবার, বোধহয় রাতে জ্বালানোর জন্য। সামনে এগিয়ে গেলাম। দোতলায় লম্বা করিডোর, আর এক পাশ ঘিরে পরপর ঘর, বারান্দার ধারে নকশা করা ব্যালকানি। গয়না শাড়ি নুপুরের খসখস আওয়াজ পেলাম। বুঝলাম এগুলো হয়তো জমিদার বাড়ির মেয়ে বউদের ঘর। অন্তত নিচের তলা থেকে ওপরের দোতলার সৌন্দর্য দেখে তাই মনে হয়। দরজার পাশে কতগুলো পাখির খাঁচা, অথচ ভিতর খালি। কয়েকজন মেয়ে মানুষের গলার শব্দ পেলাম, তাদের কথাও কানে এলো। কথাগুলো ঠিক এমন ছিল, শুনলাম সেই মেয়ে নাকি আবার এসেছে। বলিহারি মেয়ে, একটু প্রাণের ভয় নেই। ওকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো, তারপরও। তবে আর কি বলছি কুমু, বিহায়া বচ্চাত মেয়ে ছেলে, একটু লাজ লজ্জাও নেই গা। ও ঠান দিদি, বলো না, সত্যি কি ওর পেটে জমিদারের? চুপ কর মুখপুরি। জমিদারের খেয়ে পড়ে এত বড় জমিদার বাড়িতে শুকে আছিস, এখন জমিদারের ওপর উনি কথা পটাচ্ছেন। ওই নটিনীর কি একটা নাগর নাকি? দেশে বিদেশে গতর দেখিয়ে নটিনী হয়েছে, সাত কুলে কেউ নেই। ওর মুখে কিছু আটকায় নাকি? তা জমিদার বাবুর তো ভুল। আহা কুমু, পুরুষ মানুষ, তার উপর এত সম্পত্তির মালিক, এ তল্লাটে পরপর 3টে গায়ের জমিদার, একটু তো ওসব নেশা থাকবে। তাছাড়া পুরুষ মানুষগুলোর ওই একটু চুকচুকানি স্বভাব আছেই। তা বলে? এমন সময় আরও কয়েকজন লোকের আশায় তাদের কথোপকথন থেমে গেল। বুঝলাম সবাই যে যার মতো ঘরে চলে গেল। ওই কুমু, জমিদার বাবুর তো স্বভাব ভালো না। উনি কি? আরে চুপ চুপ, আসতে বল। জানিস না দেওয়ালেরও কান আছে? জমিদার বাড়িতে থেকে এসব কথা সাবধানে কইবি গিরিবালা। এটা সত্যি যে জমিদার বাবুর স্বভাব ভালো না, না হলে পরপর 2টো বউ কি গলায় দড়ি দেয়? 3 নম্বর বউটা তো কেমন করে ঘরে পড়ে থাকে, কোথাও কয় না। শুনেছি মেয়েটার বাবাকে অনেক টাকা দিয়ে ওই কচি মেয়েকে নিয়ে এসেছেন জমিদার। তাহলে এই ঘটনাটা? এই মেয়ের নাম অপসরী,
জমিদার খাস দিল্লি থেকে একে এনেছিল এ বাড়িতে। শুনেছিলাম তার রূপ নাকি একেবারে স্বর্গের মতোই ছিল। ওই মেয়ের জন্যই নাকি জমিদারের আগের দুটো পক্ষের স্ত্রী গলায় দড়ি দেয়। জমিদার ওই মেয়েকে নিয়ে সারা দিন মেতে থাকতেন, খাস জমিদারের সম্মান দিয়েছিলেন। কিন্তু ভাই, পুরুষ মানুষের মন, তার উপর জমিদারের একটু মেয়ে মানুষের নেশা ছিলই। আর ভালো লাগে না অপসরীকে। ততদিনে নতুন নর্তকী আসে এ বাড়িতে, কিন্তু অপসরীর পেটে তখন জমিদার রাখাল রাজার সন্তান। জমিদার কিছুতেই ওকে নিজের স্ত্রীর সম্মান দেবেন না, এমনকি সন্তান যে তার সে কথা অস্বীকার করে। আর ওপর দিকে নতুন নর্তকীকে নিয়ে রমরমায় মেতেছেন জমিদার। তার মানে সবটাই সত্যি? হ্যাঁ রে, সব সত্যি। আমি নিজের চোখে জমিদার বাবুকে দেখেছি অপসরীর সাথে, এমনকি আমি ছাড়া অনেকেই। ওর স্ত্রী? ওরা কপালই হয়তো এ মেয়ের বাকি দুজনের মতো। যাকগে, এসব কথা বলবি না কাউকে। অপসরীর কি হলো এখন, সেটা বলো। ওকে তো জমিদারের ল্যাঠেলরা মিলে বাইরের গ্রামে রেখে দিয়ে এসেছে। সে এখন পোয়াতি, বারবার ও জন্য এ বাড়ির চৌকাঠ পেরিয়ে এসে পড়ে। মা তো, তার উপর মেয়ে। নিজের ভালোবাসার মানুষটা পাশে না থাকলে কি হবে? সে তো মন দিয়ে ভালোবেসেছিল, তাই না? জমিদারের মন মতি সে বোঝেনি, আর এখন তার ঠাঁই হয়েছে গ্রামের বাইরে জঙ্গলে। আমি আরও বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু ভালো লাগছিল না, দম বন্ধ লাগছিল আমার। এতদিন বোধ হয় গল্পে ইতিহাসে ভালো লাগতো এসব জমিদারি কিচ্ছা শুনতে। তবে চোখের সামনে বলা হয়তো খুবই ভুল হবে, কারণ চোখে আমি কিছুই দেখতে পারছিলাম না, সবটাই শুনে অনুভব করছিলাম। অস্ফুরীর জন্য মনটা কেমন যেন করে উঠল, কিন্তু নীরব দর্শক ছাড়া আর কিচ্ছু আমার করার ছিল না তখন। পুরো বাড়িটা ঘুরতে ঘুরতে কখন যে সকাল হয়ে গিয়েছিল আমার মনে নেই আর। সকালে নিজেকে সিঁড়ির পাশে একটা ছোট্ট চাতালে শুয়ে থাকতে আবিষ্কার করলাম। সকাল হয়ে গেছে ভেবে এবার বাড়ি যাবার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিচের দিকে নামলাম। মানুষের যেন কর্মব্যস্ততা লেগেছে, চারিদিক থেকে নানান রকমের খেঁচামেচির আওয়াজ কানে আসছিল আমার। কি গো মেয়েরাও বউরা, ও মায়েরা, আজকে একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে এসেছি জমিদার বাবুর জন্য। গরুগুলোর একভাবে ডাক, মানুষের চলাফেরার শব্দ শুনে মনে হলো গ্রামের সকাল নেমেছে। সবাই যেন রাত্রের অন্ধকারে ভয় ছেড়ে এসে সকালবেলায় সূর্যের আলোতে নিজেকে নতুন করে আবিষ্কার করছে। গতকাল রাত্রে যে জায়গাটা থেকে আমি এই বাড়িতে এসেছিলাম ঠিক সেই জায়গাতে ফিরে আসলাম, আর আশ্চর্যজনকভাবে বাইকটা ওখানে অক্ষত অবস্থায় পড়ে থাকতে পাওয়া গেল। তাড়াতাড়ি উঠে বাইকে স্টার্ট দিলাম, কিন্তু না, সেটা কিছুতেই স্টার্ট নিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু না, সেটা একবারও স্টার্ট নিল না। গাড়ি থেকে নেমে সত্যি সত্যি আমার ভীষণ ভয় করতে লাগলো। ভেবেছিলাম রাতের বেলা হয়তো শুধুমাত্র ভৌতিক কিছু ঘটনা আমার সাথে ঘটছে, কিন্তু এখন দেখছি না, দিনের বেলায় চকচকে সূর্যের আলোতেও ভয় মিশে আছে। খিদে পেটটায় ছুঁচো দৌড়াচ্ছিল। আবার সেই জমিদার বাড়িতে ফিরে এলাম। একটা বড় মাটির কুঁজো থেকে জল ঢেলে তারপরে খেলাম। সেদিনটাও কোনোভাবে কেটেছিল। মধ্যে মধ্যে নানা রকম কথা অপসরীকে নিয়ে হচ্ছিল। রান্নাঘর থেকে অপূর্ব সুন্দর রকমারি রান্নার গন্ধ বের হচ্ছিল। আমার পেটে খিদের জন্য আমিও ঢুকলাম হেসেলে। বড় বড় কাঁসা পিতলের থালা বাটি থেকে তুলে নিলাম বেগুনি ভাজা, সন্দেশ, মিষ্টি, মনোহরা। সত্যি যা অপূর্ব স্বাদ সেদিন পেয়েছিলাম, অমন স্বাদ এখনও কোনো ময়রা যে বানাতে পারে না সেটা আমি নিশ্চিত। মন ভরে মনোহরা খেয়ে তার পাশে গোশালা, হাতিশালা, ঘোড়াশালা সব কিছু ঘুরতে লাগলাম।
গ্রামের পাশ দিয়ে হেঁটে হেঁটে বেশ কতগুলো ছোট ছোট ডোবা, একটা বড় নদী, তাদের নৌকো, গ্রামের হাট বাজার, একটা পুরনো মা কালীর মন্দির সবই দেখলাম। সন্ধ্যাবেলা আবার ফিরে এসে জমিদারির বৈঠকখানার পাশে বসলাম। গতকাল রাত্রের সেই গম্ভীর পুরুষ কণ্ঠস্বর আবার শুনতে পেলাম। শোন, এ মেয়ে বেঁচে থাকলে ঝামেলা করবে, তার চেয়ে ভালো ওর একটা ব্যবস্থা করে দিই আমি। কি বলিস? কি করবেন জমিদার বাবু? সেসব আমার বাবা হয়ে গেছে। কি জমিদার বাবু? ঘুঘু তো ফাঁদে পড়বেই, ঘুঘু ধরার চাল পাততে হবে। আগে জমিদার বাবু, ঠিক করে বলুন দেখি, কিছু তো বুঝতে পারতাছি না। শোন, তবে অস্পরীকে বাঁচিয়ে রেখে লাভ নেই। বাঁচিয়ে রেখে কি বা হবে? নর্তকী, তার উপর সাতকুলে কেউ নেই। বয়স বাড়লে এমনি শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, দেখার মতো কেউ থাকবে না। তার চেয়ে এখন বেঁচে থাকলে রোজই এসে মজলিসের মজাটাকে মাটি করে দেবে। কিন্তু জমিদার বাবু নিজে সন্তান সম্ভাবনা। চুপ! কিসের সন্তান? ওসব অবৈধ সন্তানের জন্মানো না জন্মানো সমান। একটাও কথা না বলে আরো খানিকটা মদিরা ঢালের মধ্যে। আজ নেশাটা বেশ জম্পেশ করেই হয়েছে। আর কোনো কথা শোনা গেল না। নেশার জন্য তরল পানীয় ঢালার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, তবে ওই জায়গা থেকে আমি সরলাম না। আমার মনের ভিতরে তখন অসীম কৌতূহল, কি হবে এরপর জানার জন্য। আমার মনে হচ্ছিল এই গ্রামের এই অভিশাপ, এই ভৌতিক ঘটনার সঙ্গে এই ঘটনাও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রায় বেশ কিছুক্ষণ পর দুইজন লেঠেল এসে উপস্থিত হলো। সেই গম্ভীর কণ্ঠের পুরুষটি বলে উঠল, শোন, ওই নর্তকী বাজারের মেয়ে ছেলেটাকে গিয়ে বলবি যে জমিদার রাখাল রাজা রায় তাকে আজই রজনীতে বিবাহ করতে চায়। তাকে একেবারে সাজগোজ করে নিয়ে আসবি এই বাড়িতে, তারপর আমি বুঝে নেব। যথা আজ্ঞা জমিদার বাবু। আমি পাথরের মতো শক্ত হয়ে বসে রয়েছি। আমি বুঝতে পারছিলাম সাংঘাতিক কিছু ঘটনার সাক্ষী হব আমি আর মাত্র কিছুক্ষণ পরেই। এই জমিদার যে কী পরিমাণ নিষ্ঠুর তা আমার ততক্ষণে বোঝা হয়ে গিয়েছিল। অপসরীর জন্য সত্যি কষ্ট হচ্ছিল। জমিদারির বৈঠকখানায় বসেই ছিলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে অপসরী নিজে এসে উপস্থিত হয়েছে সেখানে। তোমরা সবাই ঘর থেকে চলে যাও, শুধু ঘরে থাকবো আমি আর আমার অপসরী। আমাকে কেন ডেকেছো জমিদার রাখাল রাজা? অপসরী, আমি তোমায় বিবাহ করতে চাই। তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে। মতি হলো তবে এতদিনে? এ সন্তান যে তোমার সন্তান জমিদার? আমার সন্তান, তাই না? আমার সন্তান? একদম মুখ খুলবি না তুই, শয়তান। অবশ্য আজকের পর থেকে তুই আর মুখ খুলতেও পারবি না। কেন? কারণ আজকের পর থেকে তোর আর কোনো অস্তিত্বই থাকবে না। বলেই একটা ভারী কিছু দিয়ে আঘাতের শব্দ কানে আসে। নে, মর মর! তোকে এইভাবেই পিষে পিষে মারবো। যন্ত্রণায় কষ্টে ছটফট করবি, তবুও তুই মরবি না। তুই যন্ত্রণা পাবি শুধু। এইভাবে কতক্ষণ যে অমানসিক অত্যাচার চলতে থাকে মেয়েটার ওপর তা জানি না। আশেপাশে অনেকেই এই রোম্যান্টিক দৃশ্য দেখতে উপস্থিত হয়েছেন বোঝা যাচ্ছিল। থেকে থেকে অনবরত যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আওয়াজ কানে আসছিল। বারবার গা গুলিয়ে উঠছিল আমার। একটা ভারী কিছু দিয়ে ক্রমাগত মারের শব্দ ঘুরে বেড়াচ্ছিল ঘর জুড়ে।
এদিকে গ্রামের এতগুলো মানুষ আমার এই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অন্যায় যে করছে তার সাথে যারা দাঁড়িয়ে দেখছে একটা আওয়াজও করছে না, তারা সমান দোষী। শেষ হয়ে যাবে এই গ্রাম, শেষ হয়ে যাবে। এই গ্রামের ওপর নেমে আসবে অভিশাপ, যার জেরে এই গ্রাম হয়ে যাবে ধূলিসাৎ। এই গ্রামের অস্তিত্ব চিরদিনের জন্য মুছে যাবে পৃথিবীর বুক থেকে। আমার সাথে আমার আগত সন্তানের মৃত্যুর পাপ এই গ্রামের ওপর নেমে আসবে কালো ঘন অন্ধকারের মতো। আমারও বেঁচে থাকার অধিকার ছিল, আমারও মা হয়ে সুখে শান্তিতে ঘর করার অধিকার ছিল, কিন্তু হয়নি সেটা। কিছু নিষ্ঠুর লোক সেটা পূরণ করতে দিল না। এরপর সব চুপচাপ বুঝতে পারলাম অপসরীর নিষ্প্রাণ দেহটা পড়ে রয়েছে মাটিতে। ঘোর অন্যায় করে ফেলেছ বাবা রাখাল। এ মেয়ের অভিশাপ যে লেগে যাবে আর দুদিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে এই গ্রাম। কি বলছেন আপনি ঠাকুর মশাই? অভিশাপ কখনো লাগে নাকি? তাও আবার এই ধরনের নাচিয়ে মেয়ে ছেলের? বাবা রাখাল, ভুলে যেও না পৃথিবীর প্রত্যেকেই মানুষ, সবার অধিকার রয়েছে বেঁচে থাকার। শোনো বাবা, আমি আজকে রাতে পুজোয় বসবো। একটা পুঁথিতে আমি লিখে রাখবো এই গ্রামের অভিশাপ থেকে কাটিয়ে বেড়ানোর উপায়। সেই পুঁথিটা আমি রেখে দেব তোমার বাড়ির দক্ষিণে যে নিম গাছের জায়গাটি আছে তার নিচে একটা গর্ত করে। এই গ্রাম শূন্য হয়ে যাবে, তবুও ভবিষ্যতে যদি কখনো কেউ এই গ্রামে এসে পড়ে তাহলে সে সুরক্ষিতভাবে এই গ্রাম ছাড়তে পারবে। বুঝেছো বাবা? আমি আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট করলাম না, সোজা ছুটে গেলাম জমিদার বাড়ির দক্ষিণে নিম গাছ লক্ষ্য করে। সেখানে ছুটে গিয়ে সত্যি একটা প্রকাণ্ড নিম গাছ দেখতে পেলাম। পাশে থাকা একটা বাঁশের কঞ্চি দিয়ে সেই মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে একটা পুরনো পুঁথি হাতে এলো। অসংখ্য ধুলো মাটি জমা সেই পুঁথিতে। হাতে পুঁথিটা নিয়েই বহু পুরনো একটা সোঁদা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। এটা বাস্তব আর এতক্ষণে শোনা ঘটনাটা যে ইতিহাস সেটা ততক্ষণে বুঝতে বাকি ছিল না। খুলে পড়তে থাকলাম সেই পুঁথির কয়েকটা লাইন। আমি জমিদার রাখাল রাজা রায়ের সমকালীন জমিদার বাড়ির কুল পুরোহিত রাজেশ্বর চাটুর্যে। আমরা বংশ পরম্পরায় জমিদার বাড়ির পুরোহিত। জমিদার রাখাল রাজা নিজে একজন অতি নিকৃষ্টতম, নিষ্ঠুর, অতি জঘন্য একজন মানুষ। নারী দেহ লোভী নর্তকী অপ্সরীর গর্ভে ওর সন্তান ছিল, কিন্তু জমিদার নিজে ওই সন্তানকে ভূমিষ্ঠ না হতেই হত্যা করেছে, সাথে অপ্সরীকেও। অপ্সরীর বলে যাওয়া প্রত্যেকটি অভিশাপ এই গ্রামের ওপর ঘন কালো অন্ধকারের মতো নেমে আসতে বাধ্য, কারণ তার সাথে তাজা দুটো প্রাণের বলি হয়েছে। তার সাথে তার জীবনের সুখের দিনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। আমি গণনা করে দেখছি আগামী শুক্লপক্ষে জমিদারের রক্ত বমি হয়ে মৃত্যু হবে, আর তার ঠিক পরের শুক্লপক্ষের রাতে এ গ্রাম মুছে যাবে চিরতরে পৃথিবীর বুক থেকে। শুধুমাত্র 320 বছর পর পর এই গ্রাম আবার 4 দিনের জন্য দৃশ্যমান হবে, তারপর আবার এই গ্রাম অদৃশ্য হয়ে যাবে। আজ থেকে 320 বছর পর এই গ্রাম আবার দৃশ্যমান হবে। তখন যদি কেউ ভুল করে এই গ্রামে ঢুকে পড়ে সে অনুভব করতে পারবে, কিন্তু সে কিছু দেখতে পাবে না। এই গ্রামের লোকেদের মৃত্যু হবে না, অনন্তকাল ধরে তাদের বয়স থেমে থাকবে। তারা কেবল নিজেদের ছাড়া গ্রামের বাইরের কোনো কিচ্ছু দেখতে পাবে না। আর যদি সেই আগন্তুক ব্যক্তি এই 4 দিনের মধ্যে না বের হয়ে যায়, সেও এদের মতোই চির অদৃশ্য হয়ে যাবে আর কখনোই ফিরে যাবে না। এই 4 দিনের ভিতরেই সেই আগন্তুকের জন্য কিছু কথা রইল। এই নিম গাছের নিচে একটা কালো বড় পাথর আছে, সেটা দিয়ে নিজের হাত থেতলে রক্ত বের করতে হবে। তারপর অপ্সরীর নাম নিতে নিতে এই গ্রামের সীমানা পেরোলে তবেই তার মুক্তি।
এই ভারী পাথর দিয়েই মেরেছিলেন জমিদার অপসরীকে। তবে সবকটা এক নিঃশ্বাসে করতে হবে। অপসরী যদি দেখা দেয় তবে সে মুক্ত, আর দেখা না দিলে চিরকাল এই গ্রামে রয়ে যাবে। আমি আর এক মুহূর্তও সময় নষ্ট করলাম না। নিজের হাতে নিজেকে থেতলে ফেলতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাও জোরে হাতের গোড়ায় মারতেই হাতটা ফুলে গিয়ে পাথরের ধারে ঘষা খেয়ে রক্ত বেরিয়ে গেল। তারপর এক মুহূর্তও না থেমে অপসরী আর ওর অনাগত সন্তানের আত্মার শান্তি কামনা করতে করতে ছুটি গাড়ির কাছে। ঠিক তখনই দেখতে পাই একটা গাছের আড়ালে আমার দিকে স্পষ্টভাবে তাকিয়ে আছে একজন অপূর্ব সুন্দরী নারী। তার পেটের কাছটা ফোলা দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী। আশ্চর্যভাবে এবার বাইক স্টার্ট হয়ে গেল। আমি আর একবার অপসরীর দিকে তাকালাম। কান্না শুকিয়ে গিয়েছে, মাথার পাশে ফেটে চৌচির রক্ত গলে গলে পড়ছে। আর পারলাম না, চোখ বুজে বাইক চালিয়ে অনেকটা পথ যেতেই শরীরের ওপর থেকে চাপ হালকা হলো। পরে বাড়ি এসে ডাক্তারের ওষুধ খেয়ে তবে হাতটা কমে। এই দেখ তোরা, এখনো হাতে সেই কাটা দাগটা স্পষ্ট রয়েছে। অতনু নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখালো, সত্যি দুটো কাটা দাগ দেখা যাচ্ছে সেখানে। এক সপ্তাহ পরে আমি জায়গাটা পরীক্ষা করার উদ্দেশ্যে ওই গ্রামের কাছে এসেছিলাম। বিশ্বাস করবি কিনা জানি না, তবে সেখানে বিন্দুমাত্র কোনো গ্রামের চিহ্ন অবধি ছিল না। আমি কয়েকটা লোককে জিজ্ঞেস করে জানতে পারি ওইখানে তারা কখনোই কোনো গ্রাম দেখেননি। এই ছিল আমার ঘটনা। এর আগে অবধি আমি কখনো অলৌকিক কিছুতে বিশ্বাস করতে পারিনি, কিন্তু সেই দুটো দিন যা কেটেছিল, উফ, ভাবলেও এখনো গা শিউরে ওঠে। বৃষ্টি ক্রমাগত বাড়তেই থাকলো। বহু পুরনো ভাঙা পরিত্যক্ত বাড়ির দালান কোঠায় ওরা বাকি তিন মিলে তখনও মন্ত্রমুগ্ধের মতো বসে রয়েছে অতনুর কথা শুনে। সবাই অত্যন্ত অবাক হয়ে শুনছিল অতনুর গল্প। আরে বাস, দারুণ তো। দারুণ নয় রে, নিদারুণ। ওখানে যেন কোনোদিন কোনো মানুষ ভুলেও আর প্রবেশ না করে। এবার এবার তোদের ঘটনাগুলো বল। এবার তোদের ঘটনাগুলো বল। বাইরে আবারও একটা বিকট শব্দে কান ফাটানো বিদ্যুৎ চমকে বাজ পড়ল। শুভ তার গল্পটা বলার জন্য তৈরি হয়ে নিল। এতক্ষণ আপনারা শুনছিলেন নিষিদ্ধ গ্রামের গল্প সিরিজের প্রথম পর্ব নিমডাঙ্গার অভিশাপ, যেখানে প্রথম বন্ধু তার নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ের অভিজ্ঞতা আমাদের সবার সাথে তুলে ধরেছিল। কিন্তু বাকি তিনজন, তাদের জীবনে কি এমন ঘটেছিল সেই সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল বং ভুতুড়েতে, কারণ খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় গল্প গয়েশপুরের মহাশ্মশান অর্থাৎ শুভর জীবনে ঘটে যাওয়া ভৌতিক রহস্য আপনাদের কাছে হাজির হবে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর আমাদের উপস্থাপনার সাথে যুক্ত হয়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের শুধু এই সিরিজ নয়, কোনো গল্পই আপনি মিস করবেন না। শুভরাত্রি।